পেজকা থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সামনে আছি আমি কাজী মোহাম্মদ এবং আমি গোলাম কিবরিয়া। এই মুহূর্তে বার্তা কক্ষের সবশেষ। খালেদা জিয়ার সাজা বাড়ায় বিস্মিত বিএনপি, দল প্রধানকে ছাড়া ভোটের সিদ্ধান্ত আলোচনার ভিত্তিতে। গণভবনের সংলাপে জামায়াতকে নিচ্ছে না ঐক্যফ্রন্ট, সংবিধান সম্মত আলোচনায় প্রস্তুত শেখ হাসিনা। রোহিঙ্গাদের প্রথম দল রাখাইনে ফিরতে পারে মধ্য নভেম্বরে, নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস মিয়ানমারের। এবং সাকিব তামিমের ইনজুরি উন্নতি, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজেই পাওয়ার আশা ম্যানেজমেন্টের। সমস্যা, সংকট আর সম্ভাবনার কথা বলুন, লিখুন আমাদের ফেসবুক পেজে। আপনাদের কথা নিয়ে আসছি খবরের পরের অংশে। কিবরিয়া, গতকাল জিয়া অরফানেজ ট্রাস্ট, গতকাল জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা রায় হয়েছে। আজকে আবার জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা হাইকোর্ট খালেদা জিয়ার সাজা বাড়িয়ে 10 বছর করেছে এবং বিএনপি এটাতে বিস্মিত হয়েছে। হাইকোর্টের রায়কে উদ্দেশ্য প্রণোদিত বলেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত কয়েকদিন ধরে রাজনীতিতে কিন্তু নানা রকম ঘটনা ঘটছে। ঐক্যফ্রন্টকে সংলাপে ডেকেছে আওয়ামী লীগ, আমরা জানি। সেই মুহূর্তে যখন গতকালকে একটা রায় হলো এবং আজকে সাজা বেড়ে দ্বিগুণ হলো, তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু ইতোমধ্যেই বলেছেন, তিনি বলেছেন যে সংলাপের ফল কি হবে সেটা নিয়ে মানুষের মধ্যে সংশয় আছে, তাদের মধ্যে সংশয় আছে। তারপরেও আমরা বলবো যে এরকম একটা পরিস্থিতিতে, রাজনীতি যে গুমোট পরিস্থিতি চলছিল, তখন একটা সংলাপের আবহ সৃষ্টি হয়েছে এবং বৃহস্পতিবার রাতে সংলাপ হচ্ছে। হ্যাঁ, সংলাপের প্রসঙ্গ তো আসছে। আর খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন কিনা এই প্রশ্নটা মোটামুটি সবার মুখে মুখে। সে বিষয়ে অবশ্য বিএনপির অবস্থান এখনো পরিষ্কার নয়। তিনি বলেছেন যে আলোচনার মাধ্যমে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আলোচনার মাধ্যমে এটি ঠিক করা হবে। এই সংক্রান্ত প্রতিবেদনটি আমরা দেখে আসি। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিচারিক আদালত বেগম খালেদা জিয়াকে 7 বছরের কারাদণ্ড দেওয়ার একদিন পরেই জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি প্রধানের সাজা বাড়ালো হাইকোর্ট। 5 বছর থেকে বাড়িয়ে তাকে 10 বছরের কারাদণ্ড দেয় উচ্চ আদালত। হাইকোর্টের রায়ের দলের প্রতিক্রিয়া জানাতে দুপুরের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অভিযোগ করেন এই রায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও ব্যক্তিগত প্রতিহিংসার প্রতিফলন। এই যে রায় যেটা প্রদান করা হয়েছে, এটাকে আমরা মনে করি যে রাজনৈতিক উদ্দেশ্যে এই রায় দেওয়া হয়েছে এবং আমরা মনে করি যে এই রায় প্রতিফলন করেছে, সরকারের ইচ্ছার প্রতিফলন ঘটেছে। আমরা এই রায়কে সম্পূর্ণ প্রত্যাখ্যান করছি। সরকার খালেদা জিয়া ও তারেক রহমানকে নির্বাচনের বাইরে রাখতে চায় বলে আবারও অভিযোগ করেন মির্জা ফখরুল। তবে আদালতের রায়ের কারণে খালেদা জিয়া নির্বাচনে অযোগ্য হলে বিএনপি ভোটে যাবে কিনা তা পরিষ্কার করেননি তিনি। আপনাদের অন্যতম দাবি বিএনপি চেয়ারপারসনের মুক্তি এখন, এবং তাকে নির্বাচনে যাতে অংশগ্রহণ করতে পারেন সেজন্য দাবি করে আসছেন। এখন 10 বছর করার ফলে তিনি অনেকটা নির্বাচনে অযোগ্য হয়েই গেলেন। সেক্ষেত্রে অন্য দাবিগুলো মানলে কি আপনারা নির্বাচনে যাবেন? এটা নির্ভর করবে আমাদের সিদ্ধান্তে। আমরা আলোচনা করব, আলোচনা করে সিদ্ধান্ত নেব। এদিকে খালেদা জিয়ার কারাদণ্ডের প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। দলের চেয়ারপারসন সহ আটক নেতাকর্মীদের দ্রুত মুক্তি দাবি করা হয় বিক্ষোভ থেকে। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার 5 বছরের কারাদণ্ড বেড়ে হয়েছে 10 বছর। দুদকের সাজা বাড়ানোর আবেদন গ্রহণ করে হাইকোর্ট এ রায় দেয়। একই সঙ্গে খারিজ হয়েছে মামলার অন্য 2 আসামির আপিল। এতে তাদের বিচারিক আদালতের 10 বছরের সাজাই বহাল থাকছে। এর প্রতিবাদে আধাবেলা সর্বোচ্চ আদালত বর্জনের ঘোষণা দিয়েছে বিএনপিপন্থী আইনজীবীরা। মঙ্গলবার সকাল 10:31 এজলাসে বসেন বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমান। কার্যতালিকার শুরুতেই ছিল অরফানেজ মামলা। শুরুতেই আদালত জানায় রায় শুধু আদেশের অংশটি ঘোষণা হবে। তারপর মাত্র 2 মিনিটেই মূল অংশ পড়ে শেষ হয় আদালতের কার্যক্রম। রায় ঘোষণায় প্রথমেই কারাগারে আটক খালেদা জিয়ার খালাস চেয়ে করা আপিল আবেদন এবং অন্য আসামিদের 2 আবেদন খারিজ করে আদালত। অন্যদিকে খালেদা জিয়ার সাজা বাড়াতে দুদকের করা রিভিশন আবেদন গ্রহণ করে হাইকোর্ট। প্রধান আসামির সাজা বাড়ায় সন্তুষ্ট দুদক আইনজীবী।
মাননীয় বিচারিক আদালত ওনাকে, আমাদের আবেদন ছিল যাবজ্জীবন, কিন্তু যাবজ্জীবন না দিয়ে 5 বছর দেওয়া হয়েছে। সেই কারণে আমরা অ্যাগ্রিভড হয়েছি। যারা অ্যাভেটার ওনাদেরকে 10 বছর আর মুখ্য আসামিকে দিয়েছে 5 বছর। সেই কারণে আমরা রিভিশন করেছি এবং ইনশাল্লাহ আমরা রিভিশন সাকসেস হয়েছি, সাজা বেরিয়ে গেল, সবার একই সময় সাজা হয়ে গেল। আর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলছেন, আপিলে সাজা বাতিল হলে নির্বাচন করতে পারবেন খালেদা জিয়া, তবে সাজা স্থগিত হলেও ভোটে আসতে পারছেন না তিনি। কেউ যদি নির্বাচন করতে চান তাহলে সাজাটাকে আদালতের মাধ্যমে বাতিল করতে হবে, সেটা সাময়িক স্থগিত করে নির্বাচন করা যাবে না বলে আমি মনে করি। এদিকে রায় ঘোষণার সময় এজলাসে দেখা যায়নি খালেদা জিয়ার আইনজীবীদের। রায়ের পর বুধবার আধাবেলা আদালত বর্জনের ঘোষণা দেন বিএনপিপন্থী আইনজীবীরা। ওই আদালতের মধ্যে একমাত্র ডিএজি এজি ছাড়া কোনো সাধারণ আইনজীবী ঢুকতে পারছেন না এবং সেখানে আইনশৃঙ্খলা বাহিনী আদালতটি ঘিরে রেখেছে। বেআইনিভাবে যে রায়টি দেওয়া হলো তার বিরুদ্ধে প্রতিবাদের জন্য আগামীকাল উভয় বিভাগের আপিল বিভাগ সহ সকাল 9টা থেকে 1টা পর্যন্ত আদালতের বর্জনের কর্মসূচি আমরা ঘোষণা দিচ্ছি। এর আগে খালেদা জিয়ার আইনজীবীরা হাইকোর্ট বেঞ্চের প্রতি অনাস্থা জানিয়ে আপিল বিভাগে আবেদন করলে তা গ্রহণ করেনি সর্বোচ্চ আদালত। গত 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 5 বছরের সাজা হয় খালেদা জিয়ার, বাকি 5 আসামির কারাদণ্ড হয় 10 বছর করে। এর মধ্যে তারেক রহমান সহ 3 আসামি পলাতক। অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালাস চেয়ে খালেদা জিয়ার করা আপিল খারিজ করেছে হাইকোর্ট। আর তার সাজা বৃদ্ধি চেয়ে দুদকের করা আবেদনটি গ্রহণ করায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে খালেদা জিয়ার আইনি পথপরিক্রমা বেশ দুরূহ হয়ে পড়বে বলে মনে করছেন আইনবিদরা। জান্নাতুল ফেরদাউস তানভি, সুপ্রিম কোর্ট, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আরও জানবো সহকর্মী জান্নাতুল ফেরদৌস তানভীর কাছে। তানভী, খালেদা জিয়ার সাজা বাড়ানোর ক্ষেত্রে হাইকোর্ট দুদকের কোন যুক্তিগুলো গ্রহণ করেছে, কি কি বিষয় আমলে নিয়েছে? আজকে খালেদা জিয়ার আপিলের রায় দেয়া হয়েছে এবং রায়ে আদালত যখন কার্যক্রম শুরু করেন, হাইকোর্টে কার্যক্রম শুরু করেন, মাত্র 2 মিনিটেই আসলে কার্যক্রম শেষ হয় এবং আদালত এজলাসে বসেই বলেন যে শুধুমাত্র অপারেটিভ পোর্শনটুকু ঘোষণা করবেন এবং কোনো ধরনের আসলে সাজাটি কেন বৃদ্ধি করা হয়েছে সেই যুক্তি দেননি। তবে পরবর্তীতে আমরা দুদক আইনজীবী এবং অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের কাছে জানতে চেয়েছিলাম। দুদক আইনজীবী যেটি আমাদেরকে জানিয়েছিলেন, তিনি আপিলে যে যুক্তি দিয়েছেন, অর্থাৎ তারা রিভিশন যে পিটিশনটি করেছিলেন সাজা বৃদ্ধি চেয়ে, তাদের যুক্তি ছিল যেহেতু খালেদা জিয়া এই মামলায় প্রধান আসামি ছিলেন, সেই ক্ষেত্রে যারা কো অ্যাকিউজড তাদের 10 বছরের সাজা, কিন্তু প্রধান আসামির 5 বছরের সাজার যুক্তি খাটে না। সেই যুক্তিতেই আদালতে এই সাজা বৃদ্ধি করেছে বলে তারা মনে করছেন। তানভি, এই রায়টি এখন খালেদা জিয়ার নির্বাচনে অংশ নিতে পারা না পারার বিষয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সেক্ষেত্রে এই রায়ের বিরুদ্ধে আপিলের বিষয়ে খালেদা জিয়ার আইনজীবীরা কিছু জানিয়েছেন কিনা? আজকে আমরা আসলে সারা দিনই দেখতে পেয়েছি যে খালেদা জিয়ার আইনজীবীরা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেওয়ার ক্ষেত্রে আসলে বেশ সমস্যা করছিলেন। তারা বলছিলেন যে তারা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দিবেন, তবে তারা পরবর্তী করণীয় কী হবে সেই বিষয়গুলো নিয়ে তারা দুপুর 2টা পর্যন্ত কোনো ধরনের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেননি এবং পরবর্তীতে 2টার পর তারা প্রতিক্রিয়া দেন এবং তখন পর্যন্ত তারা আপিল করবেন কিনা সেই বিষয়টি জানাননি। আমি বিকেলেও খালেদা জিয়ার আইনজীবীদের বেশ কয়েকজনকেই ফোন দিয়েছিলাম। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা এই হাইকোর্টের এই রায়টি পাওয়ার পর সিদ্ধান্ত নেবেন তারা আপিল করবেন কিনা। আওয়ামী লীগের সঙ্গে ঐক্যফ্রন্টের সংলাপে জামায়াত থাকছে না। ঐক্যফ্রন্টের এই সিদ্ধান্ত জানিয়েছেন গণস্বাস্থ্য হাসপাতালের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। এদিকে মতিঝিলে সন্ধ্যায় ঐক্যফ্রন্টের বৈঠক শেষে জেএসডি সভাপতি আসম আব্দুর রব জানিয়েছেন ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে সংলাপে যাচ্ছে তাদের 16 সদস্যের দল। আমরা 15 জনের কথা বলেছি, 15 জনই যাব। আমাদের নেতা হলো ডক্টর কামাল হোসেন, বিএনপির প্রতিনিধি আছে, ঐক্য প্রক্রিয়ার প্রতিনিধি আছে, যুক্তফ্রন্টের প্রতিনিধি আছে, জাসদের প্রতিনিধি আছে, ফোরামের প্রতিনিধি আছে, জেএসডির প্রতিনিধি আছে। বিএনপির মহাসচিব 100 বার যাবে, উনাকে বাদ দিয়ে তো আর হবে না। গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে সংবিধানসম্মত সব বিষয়ে আলোচনার জন্য তৈরি প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ডক্টর কামাল হোসেনকে পাঠানো চিঠিতে একথা জানিয়েছেন তিনি। সংলাপের জন্য ঐক্যফ্রন্ট নেতাদের বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে আমন্ত্রণ জানিয়েছেন শেখ হাসিনা। বেইলি রোডে ডক্টর কামাল হোসেনের বাসায় সকালে এই আমন্ত্রণের চিঠি পৌঁছে দেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আব্দুস সোবহান গোলাম। এ সময় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য মোস্তফা মোহসেন মিন্টু জানান, ঐক্যের পক্ষ থেকে প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ডক্টর কামাল হোসেন।
চলমান রাজনৈতিক সংকট নিরসনে এ সংলাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও জানান তিনি। ওনারা যে সময় চেয়েছেন আলোচনার জন্য, সে পরিপ্রেক্ষিতে আগামী 1 নভেম্বর 2018 গণভবনে মাননীয় প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনা ওনাদেরকে আমন্ত্রণ করেছেন সন্ধ্যা 7টায়। আমরা শুধু 7 দফা না, 7 দফা সহ অন্যান্য বিষয় এবং বর্তমান যে ইস্যুগুলো আছে সবগুলি নিয়ে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করার প্রেক্ষাপট তৈরি করার জন্য ওনাকে অনুরোধ করব। যেহেতু উনি রাষ্ট্রীয় দায়িত্বে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমরা ওর কাছে আবেদন করবো যে জাতিকে এই সংকট মুহূর্তকে রক্ষা করার প্রধান দায়িত্ব হচ্ছে। কোনো চাপে নয়, ঐক্যফ্রন্টের আগ্রহেই প্রধানমন্ত্রীর সংলাপে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতেই বিরোধী দলের সঙ্গে আওয়ামী লীগ সংলাপে বসছে বলেও জানান ওবায়দুল কাদের। সমসাময়িক রাজনীতি নিয়ে সচিবালয়ে কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি জানান, বৃহস্পতিবার বঙ্গভবনে ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে বসবে আওয়ামী লীগ। কারো চাপের মুখে সংলাপে বসতে চাচ্ছি না। এটা তো এমন না দেশে একটা প্রতিবাদের ঝড়, দেশে একটা আন্দোলন মুখর অবস্থা, এই অবস্থার সরকার নতি স্বীকার করে সংলাপে বসছে, বিষয়টা এই নয়। ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে বসার ব্যাপারে আওয়ামী লীগ সিদ্ধান্ত নিলেও জোটটির শীর্ষ নেতা কে, সে বিষয়টি এখনও পরিষ্কার নয় বলে জানান ওবায়দুল কাদের। ঐক্যফ্রন্টের নেতা যদিও একেবারে শীর্ষ নেতাকে, সেটা এখনো পরিষ্কার নয়, স্পষ্ট নয়। তারপরও কে যে নেতৃত্ব দিচ্ছে, লন্ডন থেকে না ঢাকা থেকে, এটা আমরা পরিষ্কার নয়। ঐক্যফ্রন্টের নেতারা সংবিধানের বাইরে কোনো দাবি পেশ করবেন না বলে আশা প্রকাশ করেন সেতুমন্ত্রী। অটল থাকে না একটু হেলে পড়ে বা একটু সরে যায়, সেটা আপনি এখন কি করে বলছেন? আলাপ আলোচনা অনেক কিছুই হয়। হ্যাঁ, সংলাপের উত্তাপে সংকটের বরফ গলে কি না, তারা যেটাকে সংকট ভাবছেন। বিএনপির 20 দলীয় জোটের সঙ্গী জামাত ঐক্যফ্রন্টের সংলাপে অংশ নিতে পারবেন কিনা সেই বিষয়টি ডক্টর কামাল হোসেনের ওপর নির্ভর করছে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আরিফুল ইসলাম মিঠু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কিবরিয়া, মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট, বিদায় মার্কিন রাষ্ট্রদূত, তিনি বলেছেন যে ভোট সামনে রেখে আওয়ামী লীগ এবং ঐক্যফ্রন্টের যে সংলাপ, সেটা একটা ইতিবাচক ফল নিয়ে আসবে বলে তিনি আশা করছেন। এর আগেও তিনি বাংলাদেশের নির্বাচন নিয়ে, গণতন্ত্র এবং বিভিন্ন বিষয়ে বিভিন্ন সময়ে কথা বলে এসেছেন, ব্যক্তিগতভাবেও, তার পদবি থেকেও, সব জায়গা থেকেও। তো আজকে তিনি এ বিষয়ে আবার কথা বলেছেন। মার্শা বার্নিকাট কিন্তু কয়েকদিন ধরেই বিদায়ী প্রস্তুতি নিচ্ছেন এবং বিভিন্ন জায়গায় দেখা করছেন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে। আজকে তিনি সংলাপ নিয়ে যেটি বলেছেন, সেটি মানে আমার কাছে যেটি খুব সিগনিফিক্যান্ট মনে হয়েছে, তিনি বলেছেন যে কোনো রাজনৈতিক দলকে নয়, নির্বাচন, তিনি বলেছেন যে এই সংলাপ শুধু কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা ব্যক্তিকে উদ্দেশ্য করে তার উপর নির্ভরশীল হওয়া উচিত নয়। তিনি বলেছেন এটি সামগ্রিকভাবে দেখতে হবে, মানে ঐক্যফ্রন্ট যাচ্ছে, এখানে বিএনপির অবস্থান কী হবে সেটি নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে একটি আলোচনা চলছে। তিনি সেটি উড়িয়ে দিয়ে বলেছেন যে বিএনপি কোথায় বা কে কোথায় সেটা না, একটা গ্রহণযোগ্য অবাধ নির্বাচনের জন্য এই ধরনের সংলাপ জরুরি। আরেকটি কথা বলেছেন, সেটিও খুব চমকপ্রদ। তিনি বলেছেন যে সংলাপ নিজেদের মধ্যেই হওয়া ভালো, কোনো বিদেশিকে এটার মধ্যে, এই প্রক্রিয়ার মধ্যে যুক্ত না করে। তার মানে আমরা দেখেছি আগে তারানকু এসেছেন বা বিভিন্ন সময় বিভিন্ন জন দুতিয়ালি করার চেষ্টা করেছেন, সেটিও উনি উড়িয়ে দিয়েছেন। তো এই দুইটি কথা আমার কাছে মনে হয়েছে যে আমাদের মনের কথাই তিনি বলেছেন। যাই হোক, প্রতিবেদনটি দেখে আসি আমরা। মঙ্গলবার দিনের শুরুতেই গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। এদেশে কাজ করার সময় সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে দুদেশের সম্পর্ক আরও উন্নত হবে বলেও আশা তার। পরে ধানমন্ডির ইএমকে সেন্টারে বিদায়ী সংবাদ সম্মেলনে আসেন মার্শা বার্নিকাট। তার আশা, প্রতিশ্রুতি অনুযায়ী একাদশ সংসদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করবে নির্বাচন কমিশন। সবাই অপেক্ষা করছে কবে নির্বাচন কমিশন আসন্ন নির্বাচনের তারিখ ঘোষণা করবে তার জন্য। মার্কিন যুক্তরাষ্ট্র নজর রাখছে যেন বাংলাদেশ সরকার অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতি পূরণ করতে পারে।
এ সময় রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ, আভ্যন্তরীণ নিরাপত্তা, দুদেশের বাণিজ্য ও গণমাধ্যমের স্বাধীনতার প্রশ্নে কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত। আশা করেন আওয়ামী লীগ ও ঐক্যফ্রন্টের সংলাপ ফলপ্রসূ হবে। আমার মনে হয় যে কোনো সংলাপই আসলে ইতিবাচক। এখানে বিষয় হচ্ছে কিভাবে দলের কর্মীরা একে অন্যের সাথে কাজ করবে যাতে সবার স্বার্থ রক্ষা হয়। এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিদায়ী রাষ্ট্রদূতকে বিদায়ী সংবর্ধনা জানান পররাষ্ট্রমন্ত্রী AH মাহমুদ আলী। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কিবরিয়া, বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন নিয়ে অনেকদিন ধরেই কথা হচ্ছে, কিন্তু সেটার আসলে কোনো ফলপ্রসূ কোনো ফল আমরা আসলে পাইনি, কিন্তু বলা হচ্ছে যে সেই দরজা অবশেষে খুলছে। মধ্য নভেম্বরে রোহিঙ্গাদের প্রথম দল মিয়ানমারে ফিরবে বলে আশাবাদী পররাষ্ট্র সচিব। এই প্রথম দলের মধ্যে 485 পরিবারের 2260 জন ফেরার কথা আছে। দেখেন এই যে এই 2485 পরিবার, সেটির জন্য কিন্তু বাংলাদেশ 8 মাস আগে মিয়ানমারকে 8000 জনের একটি তালিকা দিয়েছিল। তারা এটা যাচাই বাছাই করতে 8 মাস সময় নিয়েছেন এবং তার মধ্যে সম্মত হয়েছেন 4600 জনকে ফিরিয়ে নিতে। এই 8000-এর মধ্যে বর্তমানে বাংলাদেশে প্রায় 11 লাখ রোহিঙ্গা আছেন। এর মধ্যে যাই হোক শুরু হচ্ছে, এটা ভালো কথা, কিন্তু এই গতিতে যদি চলতে থাকে তাহলে কতদিনে এটা এই পুরো প্রক্রিয়া সম্পূর্ণ হবে সেটা নিয়ে প্রশ্ন থেকে যায়। কিন্তু অবশ্যই বলতে হবে যে শুরুটা হয়েছে, সেটি অন্তত আশাপ্রদ। আমরা প্রতিবেদনটি দেখে আসি। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে মঙ্গলবার সকালে ঢাকায় আলোচনায় বসেন বাংলাদেশ মিয়ানমার যৌথ ওয়ার্কিং গ্রুপের সদস্যরা। রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় ওয়ার্কিং গ্রুপের তৃতীয় বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব শহীদুল হক। মিয়ানমারের প্রতিনিধিদের নেতৃত্বে ছিলেন দেশটির পররাষ্ট্র সচিব মিন্থো। প্রায় 3.5 ঘন্টার আলোচনা শেষে সংবাদ সম্মেলনে শহীদুল হক বলেন, প্রত্যাবাসন জটিল প্রক্রিয়া হলেও রাজনৈতিক সদিচ্ছা থাকলে তা দ্রুত শুরু করা সম্ভব। আশা করছি নভেম্বরের মাঝামাঝিতে আমরা প্রত্যাবাসন শুরু করতে পারব। যৌথ ওয়ার্কিং গ্রুপের সদস্যরা বুধবার কক্সবাজার আশ্রয় শিবিরে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলবেন। মিয়ানমারের পক্ষ থেকে নিরাপত্তার নিশ্চয়তা দিয়ে রোহিঙ্গাদের দেশে ফিরতে উৎসাহিত করা হবে। সংবাদ সম্মেলনে মিয়ানমারের পররাষ্ট্র সচিব দাবি করেন, রাখাইনে রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয়দের মাঝে সচেতনতা বাড়ানো হচ্ছে। উত্তর রাখাইন রাজ্যে কোনো ধরনের বৈষম্য যাতে না হয় সেজন্য স্থানীয় কর্মকর্তা ও পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে। যারা ফিরে যাবেন তাদের নিরাপত্তা নিশ্চিতে বেশ কিছু পদক্ষেপ আমরা সেখানে নিয়েছি। কেউ নির্যাতিত হলে বিচার চাইবার সুযোগও রাখা হয়েছে। গত ফেব্রুয়ারিতে 8032 জনের একটি তালিকা নেপিদোতে পাঠায় ঢাকা। এর মধ্যে 4600 জনের তথ্য যাচাই বাছাই করে তাদের ফেরাতে সম্মতি দিয়েছে মিয়ানমার। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, প্রথম দফায় 485 পরিবারের 2260 জন রোহিঙ্গা ফিরতে পারে রাখাইনে। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজেই সাকিব তামিমকে দলে পাওয়ার ব্যাপারে আশাবাদী ম্যানেজমেন্ট। এই দুই ক্রিকেটারের ইনজুরির উন্নতি সন্তোষজনক, তাই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে আরব আমিরাত টি-20 লিগে খেলার অনুমতি দেওয়া হয়েছে সাকিবকে, জানিয়েছেন বিসিবি ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান। সিলেটে জিম্বাবুয়েকে আটকানোর পরিকল্পনা সাজাচ্ছে টাইগাররা, আর ঢাকায় বসে তামিম সাকিব আছেন মাঠে ফেরার অপেক্ষায়। দুই তারকাকে টাইগার জার্সিতে দেখতে অপেক্ষায় আছেন ভক্তরাও। সবার জন্য সুখবর নিয়ে হাজির হলেন আকরাম খান। জানালেন খুব বেশি অপেক্ষা করতে হবে না, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে পাওয়া যাবে সাকিব তামিমকে। হয়তোবা শুরু থেকে পাবো না, বাট ওয়েস্ট ইন্ডিজের সাথে পাবো। বাট এটা আবার আমি বলছি যে এটা ইয়াং প্লেয়ারদের জন্য একটা খুব ভালো অপরচুনিটি, যে যারা আপনার ওয়ানডেতে যারা পারফরমেন্স করেছে ওরা এখানেও যদি ভালো পারফরমেন্স করে দেন, একটা বাংলাদেশের টিম বানাতে এখন মনে করেন যে আর যে উইক পয়েন্টগুলো ছিল সেগুলো রিকভারি করবে। তামিমকে নিয়ে খুব বেশি দুশ্চিন্তা ছিল না। জিম ফিটনেস সেশন আগে শুরু করে দিয়েছিলেন। খুব দ্রুতই ব্যাটও হাতে নিতে পারবেন তিনি। দুশ্চিন্তা ছিল সাকিবকে ঘিরে। বিশ্বকাপে ফিট সাকিবকে পেতে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে না দেওয়ার পরামর্শ দিয়েছিলেন বোর্ড সভাপতি, কিন্তু এরই মধ্যে সাকিব ইউএই টি-20X খেলার অনুমতি চেয়েছেন। চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত জানিয়েছে বোর্ড। আরব আমিরাতে যাওয়ার অনুমতি পেলেন সাকিব। মেডিকেল রিপোর্ট একটা দিবে, মেডিকেল রিপোর্টে যদি পজিটিভ থাকে তাহলে তোকে এনওসি আমরা দিয়ে দিচ্ছি। যেহেতু 1 বছরের মধ্যে আপনার অপারেশন করতে পারবে না এবং ওর ব্যথাও নেই, তো আপনার ইনফেকশনটা আপনার যদি সরে যায় তাহলে তো খেলতে পারবে।
আপাতত টাইগারদের ম্যানেজারের দায়িত্বটাও সামলাতে হচ্ছে আকরাম খানকে। খুব কাছ থেকে ওডিআই দলে সাফল্য দেখেছেন, সেই আত্মবিশ্বাস সঙ্গী করে টেস্টেও সাফল্যের ব্যাপারে আশাবাদী সাবেক এই ক্রিকেটার। সাব্বির ইরফান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংবাদের শুরুতে আপনাদের সমস্যা সংকটার সম্ভাবনার কথা জানতে চেয়েছিলাম আমরা। ফাহাদ ফারদিন যশোর সদর থেকে লিখেছেন, যশোর শহরের ভিতর দিয়ে বয়ে যাওয়া ভৈরব নদী দূষণের কবলে, বিশেষ করে ড্রেনের পানি প্রতিনিয়ত নদীতে পড়ছে। দ্রুত পদক্ষেপ না নিলে নদীতে মাছ বাঁচবে না, পরিবেশের চরম বিপর্যয় হবে। এই সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। বরিশালের মেহেন্দিগঞ্জ থেকে আলামিন বলছেন, আমি 10 নং আলিমাবাদ ইউনিয়নের 10 নং ওয়ার্ডের বাসিন্দা। আমাদের এলাকার রাস্তাঘাট ও বিদ্যুৎ সংযোগ সহ যাবতীয় সুযোগ সুবিধা রয়েছে, তবে রাস্তাগুলো এখনও মাটির হওয়ায় বর্ষা মৌসুমে অনেক ভোগান্তিতে পড়তে হয়। তিনি রাস্তাগুলোকে পাকা করে দেওয়ার আবেদন জানিয়েছেন। গিয়াসউদ্দিন খান বোরহানুদ্দিন ভোলা থেকে বলেছেন, বোরহানুদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নের টেলিটকের সাধারণ নেটওয়ার্কও নেই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অসংখ্যবার জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমাদের এলাকায় টেলিটকের নেটওয়ার্ক উন্নয়নের আবেদন জানাচ্ছি। আপনাদের অনেক ধন্যবাদ। আমরা আশা করছি যে আপনাদের সমস্যাগুলো কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবে। এছাড়া সংলাপ রাজনৈতিক সংকট কাটাতে ভূমিকা রাখবে মনে করেন কিনা এই বিষয়েও আপনাদের মতামত জানতে চেয়েছিলাম আমরা। সংলাপের পক্ষে পড়েছে 57% ভোট আর বিপক্ষে ভোট পড়েছে 43%। এই ছিল সংবাদ সন্ধ্যার আজকের আয়োজন। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। খালেদা জিয়ার সাজা বাড়ায় বিস্মিত বিএনপি, দল প্রধানকে ছাড়া ভোটের সিদ্ধান্ত আলোচনার ভিত্তিতে। গণভবনের সংলাপে জামায়াতকে নিচ্ছে না ঐক্য ফ্রন্ট, সংবিধান সম্মত আলোচনায় প্রস্তুত শেখ হাসিনা। রোহিঙ্গাদের প্রথম দল রাখাইনে ফিরতে পারে মধ্য নভেম্বরে, নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস মিয়ানমারের। এবং সাকিব তামিমের ইনজুরির উন্নতি, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে পাওয়ার আশা ম্যানেজমেন্টের। সংবাদ সন্ধ্যায় এ পর্যন্তই।